আমাদের বাংলাদেশে যেমন হচ্ছে গরু হাটে উঠে বিক্রি হয়, লিবিয়াতে কিন্তু সেম মানুষের কেনা বেচা হয়। হুম? যে লিবিয়াতে যদি বলা হয় যে একটা গরু বিক্রি করব, আমার মনে হয় না যে কেউ কিনবে। কিন্তু যদি বলা হয় যে আমার কাছে একটা মানুষ আছে তাকে বিক্রি করতে হবে, তাহলে তার সাথে সাথে দাম উঠে যায়। হুম? অনেক দাম, অনেক। হুম? বিশাল একটা অ্যামাউন্ট থাকে সেখানে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে বাংলাদেশ থেকে যারা ইটালির উদ্দেশ্যে রওনা দেয়, যেমন লিবিয়া যায় গেম ঘরের মধ্যে থাকতে হয়। এই যে গেম ঘরের মাধ্যমে এই যে কত অত্যাচার, এরপরে হচ্ছে গেম দেওয়ার পরে এই ইটালি যাওয়ার পথে অনেক বাঙালি বা অনেক মানুষ, বাংলাদেশ, ইন্ডিয়ান, পাকিস্তান, সুদান, ইন্দোনেশিয়া অনেক মানুষ মারা যায়। আমরা সেই গল্পটাই আজকে শুনবো আমাদের জুয়েল আহমেদ ভাইয়ের কাছ থেকে। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের মতবাদ উইথ ফয়সাল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আমরা তুলে ধরছি এই সব বিস্তারিত বিষয় নিয়ে। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। শুরু করবেন জুয়েল ভাই। জুয়েল ভাই বলেন। আহ ধন্যবাদ ফয়সাল আপনাকে। আজকের এত সুন্দর একটা প্রোগ্রাম, এত সুন্দর একটা আলোচনা, মতবাদ আয়োজিত যে প্রোগ্রামটি আপনারা করতেছেন, এখানে আমাকে আমন্ত্রণ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা যারা বাংলাদেশি, বাংলাদেশে থাকি, বাংলাদেশ থেকে আমরা বিভিন্ন দেশে যাওয়ার জন্য চিন্তা করি। বিশেষ করে আমরা মনে করি যে ইউরোপটা হচ্ছে আমাদের জন্য বেটার, বা ইউরোপে গেলে আমরা ভালো কিছু করতে পারি। হ্যাঁ, কিন্তু ইউরোপে যাওয়ার যে একটা প্রসেসিং, ইউরোপে যেতে গেলে আমাদের যে সঠিক যে একটা প্রক্রিয়ায় আমরা যেতে পারি, আমরা সেই বিষয়টা কখনো অবগত না, অথবা আমরা বিভিন্ন দালালের মাধ্যমে প্রতারিত হই, যার কারণে আমরা সঠিক যে পথটা, সেই পথটা হয়তোবা আমাদের হাতের নাগালে থাকা সত্ত্বেও আমরা সেটা দেখতে পাই না। যার কারণে আমরা বাধ্য হই বিভিন্ন ভাবে, বিভিন্ন পন্থায় হয়তোবা সেই ইউরোপে পাড়ি দেওয়ার জন্য। আসলে আমরা যেটা জানি যে লিবিয়া থেকে ইতালিতে আসা যায়। হ্যাঁ, লিবিয়া থেকে ইতালিতে আসার যে একটা গল্প, আজকে হয়তোবা আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে সারা বাংলাদেশ ব্যাপী আমি যতটুকু জানি সেটা হয়তোবা আজকে আমি আপনাদেরকে শোনাবো। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ থেকে লিবিয়া আসা একদমই সহজ, একদমই ইজি। হ্যাঁ, বাংলাদেশ থেকে লিবিয়া আসতে গেলে কোন রকম কোনো পানি পথ বা বিভিন্ন যে পথগুলি থাকে সেই পথগুলি অবলম্বন করা লাগে না। সরাসরি বাংলাদেশ থেকে আপনার হচ্ছে লিবিয়াতে আসা যায়। কিন্তু লিবিয়ায় আসার পরে আমি যেটা শুনলাম, আমার কাছে আমার খুবই মানে পরিচিত কিছু মানুষ এখানে এখনো আছে, যারা মোটামুটি আমার সঙ্গে প্রতিদিনই দেখা হয়, এমন কিছু মানুষের গল্প আমি মাঝে মধ্যে আর কি শুনি। তো তার মধ্যে মর্মান্তিক যে বিষয়গুলো, সেটা হচ্ছে যে লিবিয়ায় যখন একটা মানুষ আসে, তখন হচ্ছে লিবিয়া এয়ারপোর্টে নামার পরই এদেরকে বিভিন্ন লোকজন নিতে আসে রিসিভ করতে। হ্যাঁ, তো যখন এয়ারপোর্ট ক্রস করে বাহিরে আসা মাত্রই দেখা যায় এদেরকে গাড়ির পিছনে, অর্থাৎ ব্যাগ ডালায় যে জায়গাটা মাল জিনিস রাখা হয়, এদেরকে ঠিক ওই জায়গাটাতে শোয়ানো হয়। এদেরকে গাড়ির যে সিটগুলি, এই সিটগুলিতে বসানো হয় না। এদেরকে যেভাবে মানুষ আসবাবপত্র রাখে, মাল জিনিস রাখে, ঠিক ওইভাবেই এদেরকে শোয়ানো হয়। এদেরকে এমন ভাবে রাখা হয় যে এটা আসলে একটু ভয়ঙ্কর টাইপের। ঠিক ওইভাবে এদেরকে রাখা হয়। এইভাবে ওদেরকে একদম ফার্স্ট যে জার্নি থাকে লিবিয়া থেকে, সেটা হচ্ছে যে ক্যাম্প পর্যন্ত, মানে নির্দিষ্ট একটা জায়গায় আপনি যে দালালের সঙ্গে কন্ট্যাক্ট করছেন, সেই দালালের একটা নির্দিষ্ট জায়গা থাকে, সেই জায়গা পর্যন্ত নিতে যে একটা সময় লাগে, এই সময়টা গাড়ির ব্যাগ ডালার ভিতরে করে নেওয়া হয়। তো তখন খুবই নির্যাতন ওইখান থেকে শুরু হয়। এরপরে দেখা যায় যে লিবিয়াতে মোটামুটি অনেক ক্যাম্প থাকে, যেখানে বিভিন্ন দেশের মানুষ থাকে। বাঙালিরা থাকে, পাকিস্তানিরা, ইন্ডিয়ান আসে খুবই কম, তারপরে হচ্ছে আফ্রিকানরা থাকে,
তো দেখা যায় এই মানুষগুলি এমন যে জায়গাটায় থাকে, লিবিয়ার পরিস্থিতি আমরা সকলেই জানি যে লিবিয়ার বর্তমান যে কন্ডিশন, সেই দেশের চলাফেরা বা সেই দেশে থাকার কোনো পরিবেশ নেই। কিন্তু সেই পরিবেশে যখন অনেক মানে বুক ভরা একটা আশা, দু চোখ ভরা স্বপ্ন মানুষের থাকে যে আমি ইউরোপে যাচ্ছি, তো সে কিন্তু তার যে এই যে চলার যে পথ, বাংলাদেশ থেকে আপনারা সকলে জানেন যে বাংলাদেশ এবং ইতালি অর্থাৎ ইউরোপ, এইখানে কিন্তু মাঝামাঝি ৭,৬০০ কিলোমিটার দূরত্ব। এই ৭,৬০০ কিলোমিটার দূরত্বের মধ্যে ভয়ঙ্কর একটা জায়গা থাকে, লিবিয়ার ভূমধ্য সাগর, যে সাগরে হাজার হাজার মানুষ প্রতিদিন মারা যায়। তো আমরা একটু ক্যাম্পের যে গল্প আছে সেই গল্পটাই আগে বলি। তো ক্যাম্পের ভিতরে অনেক মানুষ থাকে, সেইখানে দেখা যায় যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি থাকে, যে কারাগারে মানুষ থাকলে যতটা নির্যাতনে থাকে এর থেকে অনেক বেশি থাকে, যেখানে কথা বলা যায় না, যেখানে খাবার খাওয়া যায় না, খাবারের মান ভালো থাকে না, যে একটা মানুষ যতটুকু পরিমাণ তাকে খাবার দেওয়া উচিত সেই খাবারটা সেখানে দেয় না মানুষ, সেই খাবারটা দেয় না। এরপরে পরিপূর্ণ গোসলের কোনো ব্যবস্থা থাকে না, বাথরুমের কোনো ব্যবস্থা থাকে না। দেখা যায় যে ওই রকম পরিস্থিতির মধ্যে ওইখানে থাকতে হয়। এইখানে কথা বলতে দেওয়া হয় না, এর একটা রিজন থাকে, এর একটা কারণ থাকে, যে বিভিন্ন ওই দেশে যেহেতু এখন সরকার নেই, মানে যার যেমন ক্ষমতা সে তেমন ক্ষমতার বলে ক্ষমতা প্রয়োগ করে দেখা যায় যে আমাদের বাংলাদেশে যেমন হচ্ছে গরু হাটে উঠে বিক্রি হয়, লিবিয়াতে কিন্তু সেম মানুষের কেনা বেচা হয়। যে লিবিয়াতে যদি বলা হয় যে একটা গরু বিক্রি করব, আমার মনে হয় না যে কেউ কিনবে। কিন্তু যদি বলা হয় যে আমার কাছে একটা মানুষ আছে তাকে বিক্রি করতে হবে, তাহলে তার সাথে সাথে দাম উঠে যায়। অনেক দাম, অনেক বিশাল একটা অ্যামাউন্ট থাকে সেখানে। তো দেখা যায় এই ভয়ের কারণে এদেরকে যে সকল জায়গায় রাখে, জায়গাগুলি থাকে একদম নিরিবিচ্ছিন্ন একটা জায়গা, যেখানে মানুষের কোনো সমাগম থাকে না, যেখানে মানুষ অ্যাভেলেবেল যাতায়াত করে না। ঠিক ওই রকম একটা জায়গায় এমন ভাবে রাখে যে মুক্ত বাতাসে কেউ হাওয়া খেতে পারবে না। সে চাইলে তার বাংলাদেশে সে কথা বলবে, সেটা সে পারতেছে না। চাইলেও এখানে কিছু একটা করবে, সেটা সে পারতেছে না। দেখা যায় যে দালালরা যেদিন একটা টাইম দেয়, ওই টাইমের ভিতরে যে সে বাংলাদেশে যোগাযোগ করে। দালালরা মূলত যাদের হাত ধরে লিবিয়াতে আসে মানুষ, ওই মানুষগুলোকে দেখা যায় যে দালালের মাধ্যমেই কন্ট্যাক্ট করতে হয় দেশে। তো এইভাবে আসলে ওইখানে বেশ কিছুটা সময় পার করতে হয়। দেখা যায় যে পানির যে একটা পরিস্থিতি থাকে, মানে ওয়েদারের সঙ্গে সাগরের একটাই থাকে, সামঞ্জস্যতা থাকে যে ওয়েদারের সাথে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ওয়েদার যদি ভালো না থাকে, সমুদ্রে উত্তাল ঢেউ ওঠে, যে ঢেউয়ে একটা বোট পারাপার হওয়া সম্ভব না। কিন্তু দেখা যায় যে দালালরা অনেক ক্ষেত্রে এই সাগরের পরিস্থিতি দেখে না, সাগরটা ভালো আছে কিনা, পানি শিথিল আছে কিনা, বা মানুষগুলো পার হয়ে যাবে কিনা, এই এই জিনিসগুলো বিবেচনায় রাখে না। কারণ ওরা তো চিন্তা করে যে যদি পার করে দিতে পারি টাকা, যদি ধরা পড়ে তাতেও টাকা। কারণ একটা মানুষ যখন বাংলাদেশ থেকে আসে তখন একটা দালালের মাধ্যমে আসে, তার কিন্তু অন্য কারোর সাথে কোনো যোগাযোগ থাকে না, কোনো লিঙ্ক আপ থাকে না। তো সেই ক্ষেত্রে সে যদি কোনো বিপদে পড়ে, তাও ওই দালালের মাধ্যমেই কিন্তু তাকে সেখান থেকে উদ্ধার করতে হবে। তো দালালের এইখানে মানে বিন্দু পরিমাণ কোনো লস থাকে না। যেখানে 1 টাকার দরকার, সেখানে দেখা যায় দালাল বলতেছে 5 টাকা লাগবে তাকে উদ্ধার করতে গেলে। তখন দেখা যায় যে বাংলাদেশ থেকে মানুষ যেভাবেই পারুক টাকা পয়সা এটা ম্যানেজ করে, জমি বিক্রি করে, অনেকে লোন নিতেছে, ঋণগ্রস্ত হয় এইভাবে। তো আমি একটা মানুষের গল্প জানি, যেটা এটা খুবই মর্মান্তিক, যে ছেলেটা প্রায় 1 বছরের অধিক সময় লিবিয়াতে ছিল। তো এই 1 বছরের অধিক সময় লিবিয়াতে থাকার পরে তাকে ঠিকমতো খাবার দেওয়া হতো না, তাকে ঠিকমতো গোসলের ব্যবস্থা দেওয়া হতো না, তাকে বাংলাদেশে যোগাযোগ করার ব্যবস্থা দেওয়া হয়নি। সে নাকি 12 লক্ষ টাকা কন্টাকে আসছে। তো 12 লাখ টাকা কন্টাকে যখন সে আসছে, তখন দেখা গেছে যে সে 12 লাখ টাকা ওই দেশে বসেই তার নষ্ট হয়ে গেছে, তার আর ওই 12 লাখ টাকা নেই। কিন্তু সে
ভোট কি জিনিস বা ইতালিতে যাবে, এই এই যে যে তার দুটো বড় একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা সে বলতেছে যে ভাই আমার দু চোখে যে স্বপ্ন ছিল যে আমি ইউরোপে যাব, আমার